দর্শক আমন্ত্রণ জানাচ্ছি কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এ। আজ সোমবার 21 শ্রাবণ 1431 বঙ্গাব্দ, 5 অগাস্ট 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে আছি আমি মামুন উর রশিদ। দর্শক, শুরুতেই আজকে জানিয়ে দেব পত্রিকার শিরোনামগুলো। দৈনিক পত্রিকাগুলোতে কি কি শিরোনাম করেছে, আজকের প্রধান খবরগুলো তারা কি জানিয়েছে সেগুলো আমরা একটু দেখে নিতে চাই। শুরুতেই চোখ বুলাতে চাই দৈনিক সমকাল পত্রিকায়। দৈনিক সমকাল পত্রিকার প্রধান শিরোনাম, নজিরবিহীন সংঘাতে নিহত 101 জন। বোধহয় সর্বোচ্চ নিহতের তালিকা তারাই দিয়েছে। এছাড়া সাবটাইটেলে তারা আরও জানিয়েছে অসহযোগ আন্দোলনে অগ্নিগর্ভ দেশ, যেখানে তাদের বেশ কিছু টপলাইন আছে। সেখানে শিরোনামে তারা জানাচ্ছে নিহতদের মধ্যে 14 জন পুলিশ এবং 19 জন আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন, এবং আহতের যে তালিকা তারা দিয়েছে সেখানে বলছে 3000-এর বেশি মানুষ এই সংঘাতে আহত হয়েছে। এছাড়া তারা বলছে অনির্দিষ্টকালের জন্য কারফিউ এবং 3 দিনের যে সাধারণ ছুটি ঘোষণা করছে সরকার, সেটিও তারা জানিয়েছে। দর্শক, কারফিউ নিয়ে আপনাদের একটু ছোট্ট আপডেট আমরা জানাতে চাই। চলমান আন্দোলন ঘিরে সহিংসতা ও অসহযোগ কর্মসূচিতে মোটামুটি স্থবির হয়ে গেছে গোটা দেশ। এমন পরিস্থিতিতে আবারও অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শরীফ মাহমুদ অপুর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, রোববার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে কারফিউ জারি থাকবে। জনসাধারণকে কারফিউ মেনে চলার পাশাপাশি সহায়তা করার জন্য অনুরোধ জানিয়েছে আইএসপিআর। উদ্ভূত পরিস্থিতিতে আজ থেকে 3 দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এই সময় বন্ধ থাকবে দেশের সব অফিস আদালত, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান। এদিকে এই পরিস্থিতিতে আজ মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দর্শক, আবারও একটু পত্রিকায় নজর দিতে চাই। এ পর্যায়ে আমরা দেখতে চাই দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলো প্রধান শিরোনাম করেছে সারা দেশে ব্যাপক সংঘর্ষ, নিহত 98। এই ক্ষেত্রে দৈনিক সমকালের সঙ্গে তাদের একটি পার্থক্য আছে। দৈনিক সমকাল যেখানে 101 জনের নিহতের খবর দিয়েছে, সেখানে প্রথম আলো দিয়েছে 98 জনের খবর। এছাড়া তারা বলেছে বিস্তারিত পরিচয় পাওয়া গেছে 43 জনের, এর মধ্যে আওয়ামী লীগের 18 জন, শিক্ষার্থী আছে 9 জন, এবং দুর্ভাগ্যজনক হলেও একজন সাংবাদিক নিহত হয়েছেন এবং বিএনপিরও এক নেতা রয়েছেন। এছাড়া তারা বলেছেন রাজধানী জুড়ে বিক্ষোভ, গুলি, সংঘাতের খবর তারা দিয়েছে। যেটা বলতে হয়েছে কি, পেশা পালন করতে গিয়ে দায়িত্ব পালনকালে সেখানে একজন সাংবাদিক নিহত হয়েছেন। এটি খুবই দুঃখজনক। যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গতকাল চ্যানেল 24-কে জানানো হয়েছিল যে কি তারা এ ধরনের যে কোনো কাজকে নিন্দা জানান, তারা এটার ধিক্কার জানিয়েছেন, এবং পাশাপাশি যে সকল নেতাকর্মী রয়েছেন কিংবা তাদের আন্দোলনে যারা সম্পৃক্ত হয়েছেন সেই সকল মানুষদের প্রতি তারা আহ্বান জানিয়েছেন যে না, দায়িত্ব পালনকালে, পেশাগত দায়িত্ব পালনকালে অন্তত সাংবাদিকদের সাথে যেন কোনো ধরনের নেতিবাচক ব্যবহার না করা হয়। এ পর্যায়ে আমরা দেখে দিতে চাই দৈনিক কালের কণ্ঠ পত্রিকা। দৈনিক কালের কণ্ঠ প্রধান শিরোনাম করেছে 20 জেলায় 14 পুলিশ সহ নিহত 97। সাবটাইটেলে তারা জানাচ্ছে অসহযোগ কর্মসূচির মধ্যে প্রথম 3 দিন বিভিন্ন স্থানে হামলা, সংঘর্ষ, ভাঙচুর এবং আগুনগুলি হয়েছে, এবং পাশাপাশি তারা আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি, আজ লং মার্চ টু ঢাকা, সেই আন্দোলন কর্মসূচির বিষয়ে তারা দিয়েছেন। পাশাপাশি আরেকটি শিরোনাম করেছে তারা নৈরাজ্যবাদীদের কঠোর হাতে দমনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এই আহ্বান জানিয়েছিলেন। এছাড়া আরেকটা বিষয় তারা যেটা জানিয়েছে যে অনির্দিষ্টকালের জন্য কারফিউ যেটা চলবে, আজ থেকে শুরু হয়েছে আবার নতুন করে, সেই কারফিউ সেনাবাহিনীর সংবিধান এবং আইন মেনে দায়িত্ব পালন করবে। সেটি একটু শিরোনাম তাদের ছিল। এ পর্যায়ে আমরা দেখে নিতে চাই দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম দেশ জুড়ে সংঘর্ষ, নিহত 91। মোটামুটি নিহতের যে তালিকা পত্রিকাগুলো দিচ্ছে সেটি খুব কাছাকাছি, 90 থেকে 100-র মধ্যেই সবাই রেখেছে। এছাড়া তারা আরও যে তথ্যটি জানিয়েছে সেখানে মোটামুটি একটু বিস্তারিত জানিয়েছে। বলছে সিরাজগঞ্জে 13 পুলিশ সহ নিহত 25। এই ক্ষেত্রে তাদের একটি অন্যান্য পত্রিকাগুলোর সাথে তফাৎ আছে। নরসিংদীতে আওয়ামী লীগের 6 জনকে পিটিয়ে হত্যা। ঢাকা জেলায় দিনভর সংঘর্ষে মারা গেছেন 10 জন। বাংলা মোটরের রূপায়ণ সেন্টারে হামলা হয়েছে, সেটিও তারা জানিয়েছেন। পাশাপাশি সাবটাইটেল তারা আরেকটি বিষয় জানিয়েছেন পাশের কলামে, যে সন্ত্রাসীদের শক্ত হাতে দমনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী, এবং তিনি যে দাবি করেছেন সেটি হচ্ছে এখন যারা নাশকতা করছে তারা কেউই ছাত্র নয়, তারা সন্ত্রাসী। সুতরাং যে কোনো মূল্যে সন্ত্রাসী হামলা রুখে দেওয়ার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, বলেছেন মানুষের জানমাল রক্ষায় সাধারণ মানুষকে সচেতন হওয়ার জন্য। এ পর্যায়ে আমরা দেখে নিতে চাই দৈনিক বণিক বার্তা।
বণিক বার্তা তাদের প্রধান শিরোনাম, ভয়ঙ্কর সারাদেশ, নিহত শতাধিক। খুব সম্ভবত দৈনিক সমকালের মতো তারাও যে পরিসংখ্যানটা দিয়েছে, সমকাল যেখানে বলছিল 101 জন, এখানে তারা মোটামুটি একই পথে হেঁটেছে। এবং বণিক বার্তা একটা বড় কলাম করে তারা বিভিন্ন জেলায় যে নিহতের তালিকা সেটি প্রকাশ করেছে। সেখানে তারা বলছে সিরাজগঞ্জে 20 জন, ঢাকায় 14 জন, লক্ষ্মীপুরে 11 জন, ফেনীতে 8 জন, নরসিংদীতে 6 জন, কিশোরগঞ্জে 5 জন, সিলেটে 5 জন, বগুড়ায় 4 জন, মুন্সিগঞ্জে 4 জন, মাগুরায় 4 জন, পাবনায় 4 জন, রংপুরে 4 জন, ভোলায় 3 জন, কুমিল্লায় 3 জন, শেরপুরে 3 জন, জয়পুরহাটে 2 জন, বরিশালে 1 জন, হবিগঞ্জে 1 জন এবং কক্সবাজারে 1 জন। মোটামুটি এটি নিয়ে তারা পত্রিকার অর্ধেক জুড়ে এই শিরোনামটি করেছে, এই পরিসংখ্যানটি দিয়েছে এবং তারা বিস্তারিত জানিয়েছে। দর্শক, মোটামুটি এই ছিল আজকের প্রধান পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। দর্শক, শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনে আবারও এক রক্তাক্ত অগাস্টের সাক্ষী হলো বাংলাদেশ। রোববার বেশিরভাগ জেলায় ভয়াবহ সংঘর্ষ হয়, এতে প্রাণ হারান 14 পুলিশ সদস্য, শিক্ষার্থী, আওয়ামী লীগ নেতাকর্মী ও সাংবাদিক সহ অন্তত 96 জন। হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে বিভিন্ন স্থাপনা ও গাড়িতে। এ নিয়ে দেখে আসবো আমাদের একটি প্রতিবেদন। শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলন ঘিরে সংঘর্ষ, গুলি, টিয়ারশেলে উত্তপ্ত বেশিরভাগ জেলা। বগুড়ার দুপচাঁচে আন্দোলনকারীরা থানায় ঘেরাও করতে গেলে পুলিশ ছত্রভঙ্গ করতে গুলি ছোড়ে। সাতমাথা এলাকায় আন্দোলনকারীদের সাথে যুবলীগ ও পুলিশের ধাওয়া পাল্টাধাওয়া হয়, এতে বেশ কয়েকজন আহত হন। মুন্সিগঞ্জের সুপারমার্কেট এলাকায় জড়ো হন শিক্ষার্থীরা। এক পর্যায়ে বাধে সংঘর্ষ, দফায় দফায় বিস্ফোরিত হয় কয়েকটি ককটেল, আগুন দেওয়া হয় মোটরসাইকেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গেলে তাদের সাথেও সংঘর্ষ হয়। রংপুরে বিভিন্ন স্থানে আন্দোলনকারী ও আওয়ামী লীগ কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। ভাঙচুর করা হয় পুলিশ বক্স সহ বিভিন্ন স্থাপনা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। ফরিদপুরে শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেওয়া হয়। সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় আন্দোলনকারী ও পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও গুলি ছোড়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে ব্যাপক সংঘর্ষ হয়েছে চট্টগ্রামের নিউ মার্কেট সহ বিভিন্ন এলাকায়। এতে অন্তত 30 জন গুলিবিদ্ধ সহ আহত শতাধিক। খুলনায় আওয়ামী লীগ কার্যালয়, প্রেসক্লাব সহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর আগুন দিয়েছে আন্দোলনকারীরা। এতে আহত হয়েছেন অন্তত অর্ধশত। চাঁদপুরে বিক্ষোভ মিছিল বের করলে শিক্ষার্থীদের ধাওয়া দেয় ছাত্রলীগ। এই সময় বাধে সংঘর্ষ, এতে সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হন। কুষ্টিয়ার চৌরাহাস মোড়ে আন্দোলনকারীদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয় পুলিশের। পরে মজমপুর গেটে ট্রাফিক বক্স, আওয়ামী লীগ অফিস ভাঙচুর করা হয়। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল, গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এতে সংবাদ সংগ্রহের সময় চ্যানেল 24-এর সিনিয়র রিপোর্টার শরীফ বিশ্বাস ও ক্যামেরা পার্সন সুমন গুলিবিদ্ধ হন। ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ সহ অনেকে আহত হন। গাজীপুরের কয়েকটি স্থানে আন্দোলনকারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। আগুন দেওয়া হয় কালিয়াকৈর থানায়।
নারায়ণগঞ্জে বিভিন্ন সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। ভাঙচুর চালানো হয় পুলিশ বক্স সহ কয়েকটি স্থাপনায়। পাবনায় শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে হামলা ও গুলির অভিযোগ উঠেছে। এছাড়া বিভিন্ন স্থানে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। সুনামগঞ্জে আন্দোলনকারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। খাগড়াছড়িতে শিক্ষার্থী আওয়ামী লীগের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে, তবে পুলিশের উপস্থিতি থাকলেও ভূমিকা ছিল কম। ঝালকাঠিতে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়ায় ক্ষমতাসীনরা। নড়াইলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সাথে শিক্ষার্থীদের তুমুল সংঘর্ষ হয়েছে। কিশোরগঞ্জে সংঘর্ষে জড়ায় আন্দোলনকারী ও ছাত্রলীগ। এ সময় আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এতে সাংবাদিক সহ আহত হন অনেকে। লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সাথে কয়েক দফা ধাওয়া পাল্টা দেওয়া হয়। এ সময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। ময়মনসিংহে এক দফা আন্দোলনে রাজপথে নামেন শিক্ষার্থীরা। যশোরে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় চাচরা পুলিশ ফাঁড়ি সহ কয়েকটি স্থানে হামলা ও ভাঙচুর করা হয়। এছাড়াও ভোলা, খুলনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর সহ বেশ কিছু স্থানে আওয়ামী লীগ অফিসে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। পটুয়াখালী, বরিশাল, ঢাকা, টাঙ্গাইল, ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তানিম রহমান, চ্যানেল 24। দর্শক, গতকাল সারা দেশে ঘটে যাওয়া বিভিন্ন পরিস্থিতির খবর জানছিলাম আমরা। এই সংঘাত সহিংসতার জেরে 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার এবং আবারও অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়েছে। এই কারফিউতে জনজীবনের পরিস্থিতি কেমন সেটুকু আমরা জেনে আসতে চাই। আমাদের সহকর্মী তানিম রহমান যুক্ত হচ্ছেন রাজধানী তেজগাঁও থেকে। তানিম, জনজীবনে কেমন প্রভাব দেখছেন এই কারফিউর এবং গাড়ি কোনো যানবাহন চলাচল করছে কিনা? হ্যাঁ মামুন, আপনি যেমনটি বলছিলেন যে আসলে কারফিউ কিন্তু ছিলই, কিন্তু সেটা আসলে গতকালকের পর থেকে, গতকাল সন্ধ্যা 6টা থেকে আবার কিন্তু সেটা অনির্দিষ্টকালের জন্য বলবৎ করা হয়েছে। ঢাকার মতো ঢাকার বাইরেও কারফিউর কারণে কিন্তু মানুষের সাধারণ কাজের কিছুটা ছন্দপতন ঘটেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনা টহল বেড়েছে, বিজিবি টহল দিচ্ছে। গতকাল ঢাকার বাইরে বিভিন্ন জেলায় আসলে বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা, সহিংসতার ঘটনাও ঘটেছে। বিভিন্ন ধরনের স্থাপনা সহ আওয়ামী লীগের অফিসে আগুন দেওয়া, পুলিশ বক্স সহ থানায় হামলা সহ বিভিন্ন ধরনের ঘটনার পরে আসলে এখনও ঢাকার বাইরের জেলাগুলো থমথমে অবস্থা বিরাজ করছে। আর পাশাপাশি আপনি জানেন যে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, এদিকে গার্মেন্টসগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে বিধায় সকাল থেকে গার্মেন্টস শ্রমিকরা রাস্তায় নেমেছেন। তারা বিভিন্ন গন্তব্যে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন, কিন্তু সড়কে যানবাহন না থাকায় কিছুটা বিপাকে পড়তে হচ্ছে তাদের। আসলে তারা কি করবেন না করবেন এই একটা দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন। আবার পাশাপাশি কারফিউর কারণে যে পণ্যবাহী ট্রাক বা বিভিন্ন ধরনের শাকসবজি বা এই জাতীয় যে পণ্যবাহী ট্রাকগুলো আছে সেগুলো রাজধানীমুখী হতেও বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হচ্ছেন। এটা নিয়ে আসলে একটা সংকট সামনে আসবে কিনা সেটাও একটা প্রশ্ন রেখেছেন ব্যবসায়ীরা। এই ছিল মোটামুটি আসলে জেলার অবস্থাগুলো। পাশাপাশি জেলাতে আজকে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক আছে, থমথমে পরিবেশও আছে। তবে সতর্কতায় আছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা সহ বিভিন্ন মহল। মামুন। তানিম, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে রাজধানীর তেজগাঁও এলাকার বিস্তারিত বিষয় জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী তানিম রহমান। দর্শক, কারফিউ পরিস্থিতির আরও খবর জানাবো আপনাদের। এই পর্যায়ে আমাদের সঙ্গে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, গতকাল যে সংঘাত সহিংসতা হয়েছিল সেক্ষেত্রে কিন্তু গাজীপুরও বাদ যায়নি। আমরা জানি গাজীপুর ঢাকায় ঢোকার অন্যতম একটি পয়েন্ট বলা যায়। সেক্ষেত্রে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা কেমন দেখছেন সড়কে? আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, শিল্পনগরী হিসেবেও খ্যাত গাজীপুর, যে গার্মেন্টস এবং কলকারখানাগুলো রয়েছে সেগুলোর নিরাপত্তায় প্রশাসনের পদক্ষেপ কেমন দেখছেন?
মামুন, আপনি জানেন যে গতকাল দিনভর আসলে পুলিশের সাথে আন্দোলনকারীদের সহিংসতার পর যেহেতু আজকে কারফিউর প্রথম দিন অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করা হয়েছে, যে কারণে আমরা দেখছি সকালবেলায় কিন্তু আসলে নিরাপত্তা সব জায়গাতে এবং মহাসড়কগুলোতে আমরা কিন্তু তেমন কোনো যানবাহন চলাচল করতে দেখছি না এবং আন্দোলনকারীদেরও কিন্তু এখন দেখা যাচ্ছে না, যেহেতু আজকে তাদের ঢাকা অভিমুখী একটি লং মার্চ রয়েছে এবং সেই লং মার্চের কারণে এখন পর্যন্ত কোনো নেতাকর্মী আমরা দেখিনি। তো তাছাড়া আমরা অতীতে যে আন্দোলনগুলো দেখেছি গেল কয়েকদিনের, তারা কিন্তু যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তারা সবসময় আমরা দেখেছি 10টার পরে 11টার সময় কিন্তু তারা আসলে মহাসড়কে আসে, তারপরে কিন্তু তারা তাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করে। আজকে হয়তোবা সকাল, এখন পর্যন্ত সকাল রয়েছে, 10টা 11টা সময় পার হলে হয়তো বোঝা যাবে যে আন্দোলনকারীরা আসলে তাদের যে লং মার্চ কর্মসূচি রয়েছে সেটি সফল করার জন্য ঢাকাতে যাবে কিনা। এবং ঢাকা প্রবেশের যে টঙ্গী রোড রয়েছে সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের আমরা সজাগ দৃষ্টিতে দেখেছি। তাছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তারা কিন্তু মোড়ে মোড়ে টহল দিচ্ছে এবং তারা সর্ব জায়গায় রয়েছে এবং যে সমস্ত শিল্প কারখানা রয়েছে সেই সমস্ত শিল্প কারখানায় কিন্তু আজকে সাধারণ ছুটি থাকার কারণে বন্ধ রয়েছে। তো এখন পর্যন্ত গাজীপুর থেকে এই ছিল সর্বশেষ খবর। মামুন, ধন্যবাদ আপনাকে। গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী রফিকুল ইসলাম খান। গতকাল অসহযোগ আন্দোলন ঘিরে রীতিমতো তাণ্ডব চলেছে সিরাজগঞ্জে। এনায়েতপুর থানায় ঢুকে 13 পুলিশ সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভাঙচুর ও আগুন দেওয়া হয় থানা প্রাঙ্গণে। এছাড়া জেলায় প্রাণ গেছে আরও 9 জনের। সিরাজগঞ্জের আজকের পরিস্থিতি জানবো আমরা সহকর্মী হীরক গুণের কাছ থেকে। হীরক, গতকালের এই পরিস্থিতির পর আজ কারফিউর পরিস্থিতি কেমন দেখছেন সেটা একটু জানাবেন, যেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? বিশেষ করে পুলিশের কথা যদি বলি, অনেকগুলো সহকর্মী তাদের ভাবে নৃশংসভাবে হত্যার শিকার হলেন, তারা কি পদক্ষেপ নিচ্ছেন? আসলে আপনি যেমনটি বলছিলেন যে গতকাল কিন্তু ব্যাপক তাণ্ডব এবং সংঘর্ষ, হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিশেষ করে এনায়েতপুরে কিন্তু 13 পুলিশকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া আমাদের রায়গঞ্জ উপজেলায় সেই জায়গায় একজন সাংবাদিক সহ একজন ইউপি চেয়ারম্যান সহ কিন্তু আরও 6 জন নিহত হয়েছে এবং সিরাজগঞ্জে কিন্তু আজকে সব মিলে কিন্তু আরও 5 জনের কিন্তু মৃত্যুর খবর আমরা শুনেছি। আমরা যেটি দেখেছি গতকাল কিন্তু সিরাজগঞ্জ সদর, রায়গঞ্জ, এনায়েতপুর কিন্তু ব্যাপক সংঘর্ষ এবং তাণ্ডব চলেছে। এবং আজকে আমরা যেটি দেখেছি যে আজকে সকাল থেকেই কিন্তু কিছুটা শহরে লোকজন নেমেছে, তারপরেও কিন্তু একটি থমথমে অবস্থা বিরাজ করছে। কারণ কালকে কিন্তু যে সিরাজগঞ্জে ব্যাপক সংঘর্ষ তাণ্ডবের ঘটনাটি ঘটে। এবং আমরা যেটি দেখেছি যে গতকাল কিন্তু সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য এবং সাবেক সদর আসনের সংসদ সদস্য তাদের বাড়িতে কিন্তু ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া শাহজাদপুর আসনের সংসদ সদস্যের বাড়িও কিন্তু হামলা হয় এবং এই সংসদ সদস্য সিরাজগঞ্জে ডক্টর জান্নাতারা হেনরির বাড়ি কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং সেখানে আজকে যেটি খবর পেয়েছি যে সেখানে আরও 2 জনের মৃত্যুর খবর আমরা শুনেছি বাড়ির ভিতরে। আজকে সেই স্বজনরা কিন্তু দেখেছি যে কিছুক্ষণ আগে তারা সেখানে এসে আহাজারি করছিল। বিশেষ করে কিন্তু আজকে যেটি গতকাল থেকে কারফিউ চলার পরে আজকে পরিস্থিতি কিছুটা রয়েছে এবং সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আমরা যেটি দেখেছি যে সেখানে সতর্ক অবস্থায় রয়েছে এবং তাদের টহল রয়েছে। সব কিছু মিলে কিন্তু সিরাজগঞ্জের পরিস্থিতি আজকে সকালে সড়ক কিছু মানুষজন থাকলেও কিন্তু আসলে থমথমে অবস্থায় রয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তারা সতর্ক অবস্থায় রয়েছে। মামুন। হীরক গুণ, আপনাকে অনেক ধন্যবাদ। সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হীরক গুণ। দর্শক, আপনাদের সকাল 24-এ আবারও যে বিষয়টি জানিয়ে দিতে চাই, আজ আবারও আজ থেকে শুরু হয়েছে অনির্দিষ্টকালের কারফিউ। পাশাপাশি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা করছে সরকার। আপনাদের যে বিষয়টি জানাতে চাই, এই সময় যতটা সম্ভব আপনারা নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্ত। কেউ স্টিল নিবেদিত সকাল 24-এ।